হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ওয়ান্স সেকেন্ড টু মাই ক্লাস। এবং আজকের এই ক্লাসটা রয়েছে রাইটিং অ্যাক্টিভিটির উপরে। রাইটিং অ্যাক্টিভিটির যে সমস্ত ফিল্ডস আমাদের করতে হয় তার মধ্যে একদম স্পেসিফিক্যালি আমি আজকে রয়েছি সামারি রাইটিংয়ের এই সেগমেন্টে। এবং সামারি রাইটিংয়ের ক্ষেত্রে আমি নিয়েছি ক্লাস 9-এর যেটা শেষ লেসন 12 হান্টিং স্নেক, তোমাদের যে কবিতাটা রয়েছে জুডিথ রাইটের লেখা, সেই লেসনের একদম শেষের দিকে একটা রাইটিং অ্যাক্টিভিটি রয়েছে। সেই রাইটিং অ্যাক্টিভিটি হলো সামারি রাইটিং। তো ইন জেনারেল সামারি রাইটিং সম্পর্কে কতগুলো জরুরি কথা আলোচনা করার দরকার রয়েছে প্রথমে, তারপরে আমরা একটা স্যাম্পল হিসেবে ওই যে প্যাসেজটা রয়েছে সেইটার সামারি করব। সামারি মানে হচ্ছে সারসংক্ষেপ। সামারি ব্যাপারটা করতে গিয়ে তোমরা বাংলায় যে সারসংক্ষেপ করো তার আইডিয়া অবশ্যই এখানে কাজে লাগবে। আমি একটু এক্সট্রা কতগুলো কথা এখানে অ্যাড করে দেবো। ইংরেজিতে সামারি লেখার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে খুব ভালো করে প্যাসেজটাকে বোঝা। কারণ এটা তোমাদের থাকবে আনসিন প্যাসেজ, আননোন প্যাসেজ। তাই ওই প্যাসেজটাকে খুব ভালো করে বারবার পড়ে বুঝে নিতে হবে। বারবার মানে কতবার? প্র্যাকটিক্যালি আমি যেটা সাজেস্ট করি যে অন্তত পক্ষে দুবার, বা যদি টাইম অ্যাভেল করে 3বার পড়লে খুব ভালো। 3বার পড়লে কেন ভালো, দুবারে কেন একটু ঘাটতি থেকে যাবে সেটা আমি পরে বলছি। তো 3বার পড়াটার ক্ষেত্রে প্রত্যেকবার পড়ার সময় ওয়েটা আলাদা হবে এবং ডেফিনেটলি তার অ্যাপ্রোচটাও আলাদা হবে। এবারে বিষয়টা হচ্ছে, প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে স্যার প্রথমবার একটা আনসিন যখন প্যাসেজ পড়ছি তখন যে ওয়ার্ডগুলো আমার কাছে আননোন, দ্বিতীয়বার পড়লেও সেই একই আননোন থাকবে। কারণ দ্বিতীয়বার বা তৃতীয়বারে পড়তে গেলে কেউ তো আমাকে আর ডিকশনারি আমার সামনে খুলে ধরবে না, বা ম্যাজিক্যালি আমি শব্দগুলোর মিনিং জেনে যাব না। তাহলে প্রথমবার বা একবার পড়ার পরে দুবার বা 3বার আমরা পড়বো কেন? প্র্যাকটিক্যালি এই ভাবনাটার মধ্যে অ্যাপারেন্টলি যুক্তি থাকলেও রিয়েলি দেখা যায় সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখন তোমরা পড়ছো তখন কিন্তু একটা ম্যাজিক্যাল ব্যাপার ঘটে। কি ম্যাজিক্যাল ব্যাপার ঘটে? না, বিষয়টা হচ্ছে প্রথমবার যতটা তুমি বুঝতে পারলে, দ্বিতীয়বার শব্দগুলো অজানা যেগুলো রয়েছে তোমার কাছে সেগুলো অজানা থাকা সত্ত্বেও ওগুলোকে কিছুটা হলেও তোমরা জেনে যাবে তৃতীয়বারে আরেকটু বেশি। ব্যাপারটা এই নয় যে 10বার পড়লে পুরোটাই আমি সব শব্দের একদম ঠিকঠাক মিনিং জেনে যাব। এই একবার, দুবার, 3বারের প্রসেসটা কিভাবে কাজ করে এবার সেইখানে আসা যায়। প্র্যাকটিক্যালি যখন আমরা প্রথমবার কোনো একটা প্যাসেজ পড়ছি, সেই প্যাসেজ প্রথমবার যখন পড়বো আমি প্রাইমারিলি একটা কাজই করতে বলবো, সেটা হচ্ছে যতগুলো আননোন ওয়ার্ড তোমাদের ওখানে মনে হচ্ছে, কারো সেটা 5টা হতে পারে, কারো 25টা হতে পারে, কারো 12টা হতে পারে, কারো 17টা হতে পারে, যাই হোক না কেন ওই আননোন ওয়ার্ডগুলোকে তোমরা আন্ডারলাইন করতে থাকো। পেন্সিল বা পেন দিয়ে আন্ডারলাইন করতে থাকবে। এবং এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো আমরা একদম অজানা আমার কাছে, তাই আন্ডারলাইন করেছি। এই আন্ডারলাইন্ড ওয়ার্ড যেগুলো সেগুলো অজানা থাকা সত্ত্বেও প্রথমবার পড়ার পরে একটা ভাষা ভাষা হলেও ধারণা তোমাদের তৈরি হবে যে প্যাসেজটা কি সম্বন্ধে বলছে, কি ব্যাপার রয়েছে ওখানে। আবার এটাও ঠিক যে ওই প্যাসেজে বেশ কিছু কি ওয়ার্ড থাকে যেগুলো কিন্তু না জানলে ওই প্যাসেজটা কিছুই বোঝা যাবে না। সেই রকম কিওয়ার্ডগুলোকেও কিন্তু আমাদের হ্যান্ডেল করার রাস্তা রয়েছে যদি ওগুলো আননোন হয়। তো বিষয়টা হচ্ছে সেকেন্ড টাইম যখন আমি পড়ছি তখন প্রথমবারে যে নোন ওয়ার্ডগুলো পড়ে নিয়েছি এবং যার উপর ভিত্তি করে আমি একটা মোটামুটি ভাষা ভাষা হলেও ধারণা তৈরি করেছি, সেই ওয়ার্ডগুলো নতুন করে আমার আর ভাবার দরকার নেই। রাদার আমি যে ওয়ার্ডগুলো আননোন সেই ওয়ার্ডগুলো মিনিং জানার চেষ্টা করব। না, মিনিং জানার চেষ্টা করবো বলতে ডোন্ট মিস ইন্টারপ্রিট ইট যে অন্য কাউকে জিজ্ঞেস করে নেবো, এটা নয়। জানার চেষ্টা করবো বলতে কনটেক্সচুয়াল মিনিং গ্যাদারিংয়ে যেতে হবে তোমাকে। অর্থাৎ যে শব্দটা তুমি জানো না তার সামনে বা পেছনে, অর্থাৎ প্রিসিডিং সাকসিডিং যে সমস্ত ওয়ার্ডস রয়েছে, সেন্টেন্সেস রয়েছে, সেই সেন্টেন্সগুলো বা সেই ওয়ার্ডগুলোকে যেগুলো মোটামুটি তুমি আন্দাজ করেছো তার ভিত্তিতে এর মিনিং, যেটা আননোন ওয়ার্ডের মিনিং, তুমি গ্যাদার করার চেষ্টা করো। এবং ইন মোস্ট অফ দ্য কেসেস এটা এক্সাক্ট মিনিং না হলেও কাছাকাছি মিনিং তোমাকে একটা দিয়ে দেবে। তো এই কাছাকাছি যে মিনিংটার কথা বলছি আমি, সেই মিনিংটা কিন্তু তোমাকে একটা ভালো রকমই বুস্ট দেবে যে যতটা তুমি বুঝেছিলে তার থেকে বেশ অন্তত 2 ধাপ তুমি একটু বেটার বুঝতে পারবে। তো এইভাবে তুমি প্রত্যেকটা আননোন ওয়ার্ডকে কনটেক্সচুয়ালি গ্যাদার করার চেষ্টা করো। এবার সেকেন্ড টাইম যখন পড়া শেষ হচ্ছে তখন কিন্তু একটা মোটামুটি ধারণা তৈরি হয়ে যায় যে এই প্যাসেজে মূল কথাটা কি বলা হয়েছে বা মেন থট কন্টেন্টটা কি, এবং কোন কোন লাইনে আসল কথাগুলো বলা রয়েছে। আসল কথাগুলো মানে টোটাল প্যাসেজে সমস্ত বাক্য, যদি ধরে নিই 12টা কি 15টা বাক্য রয়েছে, 15টা বাক্যই কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ হবে এটা তা নয়।
এখানে বেশ কিছু বাক্য রয়েছে যেগুলো কিন্তু মেন যে ফোকাসটা ওর মধ্যেই রয়েছে, বাদ বাকিগুলো রয়েছে ওই মেন থিওরির ইলাস্ট্রেশন বা তাকে উদাহরণ দিয়ে বোঝানোর ব্যাপার। তো সেই বাক্যগুলো কিন্তু আমাদের এখন আর আমরা খুব একটা গুরুত্ব দেবো না। মেন বা মূল কথাগুলো বলা রয়েছে যে বাক্যগুলোতে, সেই বাক্যগুলোকে আমরা ব্র্যাকেটিং করে নেব বা প্রয়োজনে আন্ডারলাইন করে নেব। তো বইতে অবশ্যই ডেফিনেটলি তোমরা আন্ডারলাইন করতে যাও না, পেন্সিল দিয়ে ব্র্যাকেটিং করে নিও। এবং এই যে আন্ডারলাইন করা বা ব্র্যাকেট করা বাক্যগুলো আমরা থার্ড টাইম এবার সেগুলোকে নিয়েই শুধু ভাববো। কি ভাববো না, এইগুলোতে যে মূল কথা বলা রয়েছে সেই মূল কথাগুলোকে আমার নিজের ভাষায় প্রকাশ করতে হবে। নিজের ভাষা বলতে একটু এখানে আমি তোমাদেরকে রিল্যাক্সেশন দিচ্ছি, সেটা হচ্ছে একটা ভুল তোমরা করো, সেই ভুলটা আগে বলে নি। কি ভুল করো? যেটা তোমরা করো কি, যে এই 4টে সেন্টেন্স আমি মোটামুটি বুঝতে পারছি, কি 5টা সেন্টেন্স কি 2টো সেন্টেন্স, আর সেই সেন্টেন্সগুলোকে ধরলাম, কপি অ্যান্ড পেস্ট, অর্থাৎ ওখান থেকে তুললাম, খাতায় বসিয়ে দিলাম। এটা করলে কিন্তু নম্বর পাওয়া যাবে না, পরিষ্কার কথা। তুমি ওখান থেকে শব্দ নিতে পারো, ফ্রেজ নিতে পারো, বাট ইউ কান্ট কপি দ্য সেন্টেন্সেস। তুমি ওখানে কিন্তু সেন্টেন্সগুলোকে কপি করতে পারো না। সেই জন্য ওই যে 2টো কি 3টে কি 4টে কি 5টা বাক্য তুমি ওখানে মার্কিং করেছো, যেখানে মনে হচ্ছে তোমার মূল কথাগুলো বলা রয়েছে, সেখানে কি বলা রয়েছে মোটামুটি আন্দাজ করতে পেরেছো। এইবারে সেইগুলোকে নিজের মতো করে সাজাও। সাজিয়ে লেখার ক্ষেত্রে তুমি কোনো ওয়ার্ড নাও, ফ্রেজ নাও, বাট সেন্টেন্স কপি করে দিও না। তো মোটামুটি এই ফ্রেমওয়ার্কে আমরা যাব। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার আছে, কত বড় হবে সামারি, এই নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং ভুল ধারণা ঘুরে বেড়ায় এবং তার ফলশ্রুতি একটা আরও ইন্টারেস্টিং জায়গায় পৌঁছায়। 1/3 হতে হবে। এই 1/3 গল্পটা কোথায় গিয়ে পৌঁছয়? দেখা গেল স্টুডেন্টস যারা রয়েছে তারা শব্দ গুনতে বসছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম করে। আবার এদিক দিয়ে দেখা গেল একবার হয়তো স্যাটিসফাইড হলো না, আবার দেখে নি। এই যে সময়টা নষ্ট করছে শুধু তা সেখানে নষ্ট হলো তাই নয়, লেখার পরে সাপোজ আমি বললাম 157টা শব্দ রয়েছে, মানে কম বেশি 150টা শব্দ। সে ভাবছে এবারে 50 বা 52টা শব্দ আমাকে লিখতে হবে। লেখার পরে আবার তাকে কাউন্ট করতে বসছে, 52টা শব্দ হলো তো। এই যে বিষয়টা, এতে আননেসেসারি টাইম ওয়েস্ট হয় এবং দেখা গেল কোনো একটা স্টুডেন্টের তার ক্ষমতা রয়েছে, সে 30টা শব্দের মধ্যে লিখে ফেলতে পেরেছে, তার ক্যাপাসিটি রয়েছে। যেখানে গিয়ে তার মনে হচ্ছে আমার যা যা বলার ছিল লেখা হয়ে গেছে, বা সেখানেই শেষ। সেটা 30টা হতে পারে, 35টা হতে পারে, 40টা হতে পারে, 55টা হতে পারে। না, অবশ্যই মূল প্যাসেজের থেকে বেশি হবে না, এটা বলাই বাহুল্য। আমার বক্তব্যের যে মূল জায়গাটা সেটা হচ্ছে লেংথ নিয়ে তোমরা এত বেশি বা কতগুলো শব্দ আমি ব্যবহার করব বা এই লিমিটের মধ্যেই থাকতে হবে, এই ভাবনা থেকে খুব একটা বেশি ওভাররিড হওয়ার কিছু নেই। তোমরা চেষ্টা করবে যে আমার যা যা বলার ছিল সেগুলো বলা হয়ে গেছে, মানে এখানেই শেষ, ব্যাস। এটাই হচ্ছে গাইডলাইন। ওই 1/3 এই সমস্ত গল্পগুলো খুব একটা মাথা ঘামানো। ওকে, তো এবারে এই কথাগুলো মাথায় রেখে আজকের যে প্যাসেজটা রয়েছে আমরা একটু দেখে নেব। এই প্যাসেজটা পড়ার ক্ষেত্রে আমি কিন্তু ধরে নিচ্ছি আমি একজন স্টুডেন্ট, আমি টিচার নই, আমি অ্যাভারেজ একজন স্টুডেন্ট, মানে খুব শার্প নই আবার খুব ডাল নই, মাঝামাঝি স্তরে একজন স্টুডেন্ট। সে এবারে কি করবে এই জায়গা থেকে আমি ভাবছি। তো এবার দেখে নিই, এখানে রয়েছে হোয়ার অ্যান্ড হাউ শুড চিলড্রেন লার্ন ভ্যালুজ। কোথায় এবং কিভাবে, এটা আমরা সবাই জানি, হোয়ার এটা জানি। শুড চিলড্রেন, বাচ্চাদের উচিত হবে লার্ন, শেখা, ভ্যালুজ। তাহলে ভ্যালুজ কথাটা আমি জানি না, ঠিক আছে, তাহলে আমি এখানে ধরে নিলাম, এটাকে আমি আন্ডারলাইন করলাম যে ভ্যালুজ আমি জানি না। তো উই নো, আমরা জানি, দ্যাট দে নিড টু লার্ন, তাদের প্রয়োজন থাকে শেখার, দেম, তাদেরকে, মানে ওই ভ্যালুজগুলোকে, বিকজ, কারণ ভ্যালুজ ফর্ম, ভ্যালুজগুলো ফর্ম। এবার তোমরা এটাকে ফর্ম পড়তে পারো, কিন্তু না, ফর্ম মানে দেখা গেল আমি জানি না, সাপোজ ফর্ম মানে কি, কি হলো ফর্ম দ্য বিলিভস। বিলিভ কথাটা তোমরা শুনেছো বিশ্বাস করা, তাহলে তার নাউন ফর্ম বিলিভস, এটা তোমরা জানতে পারো। তাই ধরে নিচ্ছি এটা আমার জানা। দ্য বিলিভস অ্যান্ড অ্যাটিটিউড, সাপোজ অ্যাটিটিউড কথাটা আমি জানি না, ঠিক আছে, তাহলে বিশ্বাস এবং অ্যাটিটিউড এগুলো কি করে, ফর্ম করে। দ্যাট উইল ডিটারমাইন, আবার দেখা গেলো ডিটারমাইন শব্দটা জানি না, ডিটারমাইন হাউ দে লিভ দেয়ার লাইফস, তারা কিভাবে তাদের জীবনটা বাঁচে, অ্যান্ড ফাংশন, এবং কাজ করে ইন সোসাইটি, সমাজে। টু ফাংশন ইফেক্টিভলি, সাপোজ ইফেক্টিভলি তুমি কথাটা জানো না, এটা আনলাইন করলাম। তো কাজ করতে ইফেক্টিভলি কাজ করতে ইন সোসাইটি, সমাজে, চিলড্রেন নিড টু বি টট, টিচার থার্ড ফর্ম তোমরা জানো টট, বাচ্চাদের শেখানো দরকার। হাউ টু বি অনেস্ট, অনেস্ট শব্দটা তোমরা সবাই জানো আশা করি, কি করে সৎ হতে হয়, কাইন্ড, দয়ালু হতে হয়, কার্টিয়াস,
সাপোজ কাটিয়া শব্দটা আমি জানি না, আনলাইন করলাম। অ্যান্ড কনসিডারেট, কনসিডার কথাটা তোমরা জানো বিবেচনা করা, তাহলে বিবেচক এটা আন্দাজ করে নিতে পারো, অথবা আমি আনলাইন করতে পারি কাইন্ড অ্যান্ড কনসিডারেট। ওকে, এনি সোসাইটি, যে কোনো সমাজ, দ্যাট ডাজন্ট টিচ চিলড্রেন, যেটা বাচ্চাদের শেখায় না, দিস ভ্যালুজ, এই সমস্ত ভ্যালুগুলো উড সুন ফল অ্যাপার্ট, তারা ছেতরে যাবে। ফল অ্যাপার্ট মানে ছড়িয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। শুন মানে জানি তাড়াতাড়ি। সিমিলারলি, এই কথাটা তোমরা আশা করি জানো, একই রকমভাবে ওয়ান উড এক্সপেক্ট, এক্সপেক্ট কথাটা আমি ধরলাম জানি না, একজন মানুষ এক্সপেক্ট করবে নেশন, একটা জাতি, টু বি মেড, তৈরি হতে, অফ সিটিজেন্স, ওই রকম নাগরিকদের দিয়ে, হু নো, যারা জানে, হাউ টু রেসপেক্ট, রেসপেক্ট সবাই জানো তোমরা, শ্রদ্ধা করতে, আদার পিপল, অন্য মানুষদেরকে, অ্যান্ড দেয়ার প্রপার্টি, তাদের সম্পত্তি, অর্থাৎ তাদের দখল করবো না, তাদের প্রতি অসম্মান প্রদর্শন করবো না, এরকম তাদের প্রতি ভদ্রতা দেখাবো, এরকম বিষয়টা। দিস সিটিজেন্স, এই সমস্ত নাগরিকেরা, শুড অলসো আন্ডারস্ট্যান্ড, তাদের অবশ্যই উচিত হবে বোঝা, দ্য ভ্যালু, এখানে ভ্যালু মানে আমরা জানি মূল্য, তাহলে ভ্যালুজ মানে কি মূল্য বলছে? আচ্ছা হোক, দেখা গেল ভ্যালু, মূল্য অফ হিউমিলিটি, হিউমিলিটি সাপোজ আমি জানি না, হিউমিলিটি সাপোজ জানি না। সেলফ কন্ট্রোলটা আমি ধরে নিচ্ছি জানি, আত্মনিয়ন্ত্রণ, আচ্ছা এটাকে আমি কেটে দিচ্ছি, সেলফ কন্ট্রোল জানি, ঠিক আছে। তো তাহলে আমার দেখা যাচ্ছে কি না, দিস সিটিজেন্স, এই সমস্ত নাগরিকদের উচিত বোঝা, কি বোঝা? মূল্য, কিসের মূল্য? না হিউমিলিটি এবং আত্মনিয়ন্ত্রণের মূল্য বোঝা উচিত। দে শুড অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট আমি ধরলাম জানি না, তাদের উচিত হবে অ্যাপ্রিসিয়েট করা, কারেজ, সাহস, অ্যান্ড বি উইলিং, ইচ্ছুক হওয়া উচিত হবে, টু কেয়ার ফর দোজ, টু কেয়ার অফ দোজ উইকার, ওকে, টু টেক কেয়ার হওয়া উচিত, টু টেক কেয়ার অফ দোজ, ওকে সরি, তাদের যত্ন নিতে হবে যারা দুর্বলতর দ্যান দেমসেলভস, তাদের থেকে। এনি নেশন, যে কোনো জাতি, হুজ সিটিজেন, যার নাগরিকেরা, ডু নট প্র্যাকটিস, অনুশীলন করে না, দিস ভ্যালুজ, এই ভ্যালুজগুলোকে, উড সুন বিকাম, তারা হয়ে উঠবে খুব তাড়াতাড়ি, এ নেশন, একটা জাতি, নট ওয়ার্থ লিভিং ইট, ধরলাম ওয়ার্থ মানে জানি না, তাহলে এর মধ্যে বসবাস করার কি হবে? ঠিক আছে, যাই হোক, টিচিং ইয়াং অ্যানিমালস, ওকে, টিচিং দিস ভ্যালুজ, এই সমস্ত ভ্যালুজ শেখানো টু চিলড্রেন, বাচ্চাদেরকে, ক্যানট বি ডিলেড, এটা দেরি করা যেতে পারে না। দিস ইজ বিকজ, এটা এই কারণে যে, আনলাইক হিউম্যান বেবিজ, ঠিক আছে, সরি, দিস ইজ বিকজ আনলাইক ইয়াং অ্যানিমালস, সরি, তাহলে এটা এই কারণে দেরি করা যাবে না যে, কম বয়সী বাচ্চা, অন্যান্য পশুদের যে বাচ্চা, তাদের মতো নয়, কি ব্যাপারটা, যে বাচ্চাগুলো ওই পশুদের, হুজ ইনস্টিংস আর অপন হাইলি ডেভেলপ, তাহলে আমি ইনস্টিংক্ট আমি জানি না, হয় খুব উন্নত অ্যাট বার্থ, জন্মেই, হিউম্যান বেবিস, তাদের মতো নয় মানুষের বাচ্চারা, ঠিক আছে, তারা কি না, আর টোটালি ডিপেন্ডেন্ট, তারা পুরোপুরি নির্ভরশীল, ঠিক আছে, ডিপেন্ডেন্ট আমরা জানি। হিউম্যান বিইংস হ্যাভ ইমোশনাল নিডস, ইমোশন কথাটা আমরা প্রায় জানি, ইমোশন মানে হচ্ছে আবেগ, তাহলে ইমোশনাল নিড বা আবেগগত আমাদের প্রয়োজনীয়তা কিছু রয়েছে, ডিজায়ার্স আকাঙ্ক্ষা রয়েছে, থটস ভাবনা চিন্তা রয়েছে, অ্যান্ড ফিলিংস অনুভব বা অনুভূতি রয়েছে, হুইচ ডিটারমাইন, যেগুলো ডিটারমাইন করে দেয়, আমি ধরলাম ডিটারমাইন আমি জানি না, ঠিক আছে, দেয়ার অ্যাকশনস, তাদের কাজগুলোকে। দিস ইজ প্রিসাইজলি, এটা এই কারণে, সরি প্রিসাইজলি সবাই আমি জানি না, দিস ইজ প্রিসাইজলি হোয়াই দে মাস্ট লার্ন ভ্যালুজ, যে এটা প্রিসাইজলি এই কারণেই যে তারা মানে ভ্যালুসগুলোকে শিখবে, নট জাস্ট, ঠিক আছে, কেবল এগুলো শিখবে না, কিগুলো না, সার্ভাইভাল স্কিল, স্কিল মানে দক্ষতা জানি, ধরলাম সার্ভাইভাল আমি জানি না, অ্যাজ ডু দ্য আদার অ্যানিমালস, অন্য প্রাণীরা যেটা করে। দিস ভ্যালুজ উইল হেল্প কন্ট্রোল দ্য ন্যাচারাল রেসপন্সেস, এই সমস্ত ভ্যালুসগুলো নিয়ন্ত্রণ করবে স্বাভাবিক রেসপন্সগুলোকে, রেসপন্স মানে জানি সাড়া দেওয়ার ক্ষমতা, কোনো একটা বিষয়ে সাড়া দেওয়ার ক্ষমতা, দ্যাট রেজাল্ট ফ্রম স্যাটিসফাইং, যেটা ঘটে, স্যাটিসফাইং ফ্রম পিওরলি সেলফিশ নিডস, পরিপূর্ণভাবে যেগুলো সেলফিশ বা স্বার্থপর প্রয়োজনীয়তা বা আকাঙ্ক্ষা, সেগুলো থেকে। তাহলে আমরা এই যে প্যাসেজটা পেয়েছি, তার মধ্যে দেখলাম একজন মিডিওক্লাস স্টুডেন্ট, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15টা, 16টা শব্দ তার কাছে অজানা। তো এবারে এক এক করে সেই চেষ্টা করে, আমি ভ্যালু মানে জানি মূল্যবান, মানে যেটা আমরা বলছি ভ্যালু বা মূল্য, তাহলে ভ্যালুজ মানে কি, মূল্যগুলো, হ্যাঁ এটা ভ্যালুজ মানে যদি আমি ধরে নিই এই যে মূল্যগুলো বা মূল্যবান কিছু, তাহলে আমি দেখতে পাচ্ছি কিছু একটা জিনিস শিখতে হবে, যেগুলো শিখলে, যেগুলো কি না, এগুলো আমাদের শেখার দরকার,
কারণ এই ভ্যালুস বা মূল্যবান জিনিসগুলো ফর্ম দ্য বিলিফস, বিশ্বাস এবং অ্যাটিটিউড। অ্যাটিটিউড কথাটা কোথায় শুনেছি? আচ্ছা হ্যাঁ, সবাই বলে যে মানসিকতা তাহলে কি করে, বিশ্বাস এবং মানসিকতাকে তৈরি করে। যদি গড়ে তোলা কথাটা আমি নাও জানি, তা তৈরি করে। দ্যাট উইল ডিটারমাইন, আচ্ছা যেটা যদি ধরে নি ঠিক করে দেবে, হাউ দে লিভ দেয়ার লাইফস অ্যান্ড ফাংশন ইন সোসাইটি, সমাজে কি করে বাঁচতে হবে বা কি কাজ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা দেখে নিচ্ছি যে এই প্যাসেজের যা যা বোঝার বিষয় হচ্ছে ভ্যালুজ কথাটার উপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে মূল্যবান কিছু, আচ্ছা যদি এরকম মাথায় এসে যায় যে মূল্যবান কিছু শিখতে হবে সমাজে, তাহলে সেটা এখানে কি কোনো পড়াশোনার কথা বলা হয়েছে? না। তাহলে কি না, ঠিক ভুলের ধারণা আমাদের দরকার, যেটা মূল্যবোধ বলা হয়। তাহলে ভ্যালুজ মানে হচ্ছে মূল্যবোধ। ঠিক আছে। টু ফাংশন ইফেক্টিভলি, সক্রিয়ভাবে কার্যকরভাবে যদি আমাদের কাজ করতে হয় ইন সোসাইটি, সমাজে, চিলড্রেন নিড টু বি টট, তখন বাচ্চাদের ইফেক্টিভলি কথা মানে ইফেক্ট আমরা জেনেছি প্রভাব, তাহলে ইফেক্টিভলি মানে প্রভাবশালীভাবে, অর্থাৎ যেটার কোনো একটা ইফেক্ট রয়েছে। তাহলে বাচ্চাদেরকে শেখাতে হবে কি করে কার্টিয়াস হতে হয়, কনসিডারেট হতে হয়, অনেস্ট কাইন্ড এগুলো হতে হয়। অনেস্ট মানে সৎ, কাইন্ড মানে দয়ালু, তাহলে এগুলো ওই ধরনের কোনো গুণ হবে। তাহলে যদি আমি জেনেও নি কার্টিয়াস আমি জানি না, তাহলে ওইরকম দয়া বা সততার মতো কোনো গুণ। অ্যাকচুয়ালি কার্টিয়াস মানে আমরা জানি যে এটা হচ্ছে ভদ্র হওয়া, ভালো আচরণ সম্পন্ন মানুষ হওয়া, কনসিডারেট বিবেচক হওয়া, এটা জেনে নিলাম। এনি সোসাইটি দ্যাট ডাজন্ট টিচ চিলড্রেন দিস ভ্যালুজ, কোনো সমাজ যেটা তার বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দেয় না, সেগুলো শীঘ্রই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সিমিলারলি ওয়ান উড এক্সপেক্ট, একই রকমভাবে একজন মানুষ আশা করবে, আমরা এক্সপেকটেশন কথা শুনেছি, এ নেশন একটা জাতিকে টু বি মেড আপ অফ চিলড্রেন্স হু নো, এই সময় চিলড্রেন সিটিজেন্স, নাগরিকদের নিয়ে গঠিত হবে, হু নো যারা জানে, টু রেসপেক্ট আদার পিপল, অন্য মানুষকে শ্রদ্ধা করতে হবে, অ্যান্ড দ্য প্রপার্টি, তাদের সম্পত্তিকে শ্রদ্ধা করতে হবে, তাদের দখল দেওয়া যাবে না। দিস সিটিজেন্স শুড অলসো আন্ডারস্ট্যান্ড, এই সমস্ত নাগরিকদের অবশ্যই বুঝতে হবে দ্য ভ্যালু অফ হিউমিলিটি অ্যান্ড সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, তাহলে ওইরকম কোনো একটা গুণের কথা বলা হচ্ছে। হিউমিলিটি মানে হচ্ছে বিনয়, যদি নাও জানো তাতে খুব একটা ক্ষতি হবে না এখানে। তাহলে বুঝতে হবে সেলফ কন্ট্রোল যদি একটা গুণ হয়, তাহলে হিউমিলিটি আর একটা গুণ। দে শুড অ্যাপ্রিসিয়েট, তাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, উচিত হবে, কারেজ, সাহসিকতাকে, অ্যান্ড বি উইলিং, এবং তাদের আগ্রহী হতে হবে, টু টেক কেয়ার অফ দোজ। তাহলে দেখা যাচ্ছে যে যারা দুর্বল তাদেরকে যত্ন নিতে হবে, এবং কারেজকে অ্যাপ্রিসিয়েট করা মানে কারেজকে ভালো কিছু বলা, অ্যাপ্রিসিয়েট মানে মূল্যায়িত করা, তাহলে ভালো কিছু বলা ধরলেই হবে। তাহলে দেখা যাচ্ছে কি এরপরে যে শব্দটা পেয়েছিলাম, এনি নেশন হুজ সিটিজেন্স ডু নট প্র্যাকটিস দিস ভ্যালুজ, কোনো জাতি যারা কিন্তু এই ভ্যালুজ বা মূল্যবোধগুলোকে অনুশীলন করে না, তারা হয়ে উঠবে শিগগিরই এমন একটা জাতি যেটা বসবাসের ওয়ার্থ নয়। ওয়ার্থ মানে তাহলে যোগ্য, আর যোগ্য নয়। টিচিং এটা গেল। তাহলে হুজ ইনস্টিংস আর হাইলি ডেভেলপড, আমি ইনস্টিংস ধরলাম জানি না, ওখানে জানা সম্ভব নয় আমার পক্ষে। তাহলে পশুদের কি জন্ম থেকেই খুব উন্নত, না কিছু তাদের দক্ষতা, আমি ইনস্টিংটা দক্ষতা বলে ধরে নিই প্রবৃত্তির বদলে। অ্যাকচুয়ালি ইনস্টিং শব্দের মানে হচ্ছে প্রবৃত্তি, যদি আমি ধরে নিই এটা যে দক্ষতা, তাও মোটামুটি আমার কাজ চলে যাবে। হিউম্যান বিইংস হ্যাভ ইমোশনাল নিডস, ইমোশন মানে আমাদের আবেগগত কিছু রয়েছে, ঠিক আছে, ডিজায়ার্স আকাঙ্ক্ষা রয়েছে, থটস ভাবনা চিন্তা রয়েছে, অ্যান্ড ফিলিংস অনুভূতির জায়গা রয়েছে, হুইচ ডিটারমাইন দেয়ার অ্যাকশন, যেগুলো তাদের কাজটাকে কি করে দেয়, কোনো একটা ব্যাপার ঠিক করে দেয়। তাহলে ডিটারমাইন মানে ঠিক করে দেওয়া। দিস ইজ প্রিসাইজলি আমি জানি না ধরলাম, এটা প্রিসাইজলি এই কারণেই দে মাস্ট লার্ন ভ্যালুস, তাদেরকে মূল্যবোধ শিখতে হবে, নট জাস্ট সার্ভাইভাল স্কিলস। স্কিলস মানে দক্ষতা, তাহলে সার্ভাইভ যদি জানি না ছেড়ে দাও, সার্ভাইভাল মানে টিকে থাকা, আমি ছেড়ে দিলাম যে ওই দক্ষতাগুলো কেবল জানলে হবে না। তাহলে পশুদের কি দক্ষতা থাকে না, বেঁচে থাকার কিছু দক্ষতা, আমি সার্ভাইভাল মানে ধরে নিই পৃথিবীতে বাঁচার প্রসেস, তাহলে ঠিক আছে, অ্যাজ ডু দ্য আদার অ্যানিমালস, যেটা অন্য প্রাণীরা করে থাকে। তো দিস ভ্যালুজ উইল হেল্প কন্ট্রোল দ্য ন্যাচারাল রেসপন্স, তাহলে আমাদের স্বাভাবিক যে সাড়া দেওয়ার ক্ষমতা, কোনো একটা পরিস্থিতিতে স্বাভাবিক রেসপন্ড করার ক্ষমতা, সেটাকে কি করবে না কন্ট্রোল করবে, এবং যে রেসপন্সগুলো দ্যাট রেজাল্ট ফ্রম স্যাটিসফাইং পিওরলি সেলফিশ নিডস অ্যান্ড ডিজায়ার্স। আমরা জেনারেলি কোনো ভালো জিনিস খাওয়ার দেখলে, কোনো ভালো কিছু যেটা আমার কাজে লাগবে, আমরা ঝপ করে নিয়ে নিতে পারি, আমরা সেলফিশ হয়ে যাই। তো সেগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে এই ভ্যালুসগুলোর। তাহলে আমরা এই যে পুরো প্যাসেজটা পড়ে নিলাম, এর মধ্যে আবার দেখবো যে মূল কথাগুলো কোথায় কোথায় বলা রয়েছে। এই সেকেন্ড টাইম পড়ার পরে আমরা মোটামুটি আন্দাজ পেয়ে গেছি, ভ্যালুস নিয়ে কথা বলেছে, যে বাচ্চাদেরকে ভ্যালুস শেখাতে হবে, এটা প্রথম কথা। সেটা রয়েছে কিন্তু দেখা যাচ্ছে একদম নিচের দিকে, যে এই ভ্যালুস শেখানো দেরি করা যাবে না, কোনোভাবে ডিলেট করা যাবে না। ওকে, এবং কেন সেগুলো দরকার সেগুলো পরপর বলা হয়েছে। খেয়াল করে দেখো যে উই নো দ্যাট দে নিড টু লার্ন দেম বিকজ ভ্যালুস ফর্ম
এইখানে বলছে। তাহলে এই লাইনটা এইখান থেকে আমি ধরে নিই যে অ্যাটিটিউড যেগুলো ডিটারমাইন করে দেয় তারা সমাজে কীভাবে বাঁচবে এবং সমাজে কীভাবে কাজ করবে। তাহলে এই প্রথম দুটো লাইনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে। ওকে, তো এরপরে কি কি গুণ থাকা দরকার এগুলো বলেছে। এনি সোসাইটি, এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। এনি সোসাইটি দ্যাট ডাজন্ট টিচ চিলড্রেন দিস দ্য ভ্যালুজ উড সুন ফল অ্যাপার্ট, সে সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠিক এইরকমভাবে যেগুলো এগুলো আমরা পেয়েছি, ঠিক আছে, ওইখানে একটা গুরুত্বপূর্ণ লাইন পেয়েছি আমরা। মোটামুটি গোটা তিনেক লাইন আমরা পেয়ে গেছি। এরপরে নিচের দিকে একটা লাইন ছিল যেখানে বলা হচ্ছে পশুদের সঙ্গে আমাদের ফারাক রয়েছে। ঠিক আছে, কি রয়েছে না, দিস শুড অ্যাপ্রিসিয়েট কারেজ, এটা গেল। তো দ্য সিটিজেন শুড অলসো আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ হিউমিলিটি। তো এই সমস্ত গুণাবলীর এটা তাদেরকে মূল্যটা বুঝতে হবে। এই যদি ডেফিনিট যদি আমি মূল্যবোধগুলো নাও আলোচনায় আনি, এগুলো হচ্ছে ইলাস্ট্রেশন পার্ট, মানে মূল কথাকে বোঝা থেকে এগুলো টেনে আনা হয়েছে। মুদ্রা বিষয় হচ্ছে পশুদের সঙ্গে মানুষের ফারাকের কথা নিচের দিকে একটা জায়গা বলা হয়েছে। ঠিক আছে, যে এই যে ডিলেট করা যাবে না, টিচিং দিস ভ্যালুজ টু চিলড্রেন ক্যানট বি ডিলেড, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এটা কি কারণে না, দিস ইজ বিকজ আনলাইক যে ইয়াং অ্যানিমালস হুজ ইনস্টিংস আর অফন হাইলি ডেভেলপড অ্যাট বার্থ, হিউম্যান বেবিজ আর টোটালি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই যে বিষয়টা, এই জিনিসগুলো মূল কথা বলা হয়েছে। তাহলে আমরা মোটামুটি যদি এই লেখাটাকে কমপ্লিট করতে চাই, তাহলে আমরা লেখাটাকে এইভাবে শেষ করব বা শুরু করব কিভাবে না, আমরা এইভাবে মনে মনে ভাববো যে হিউম্যান বিংস মানুষদেরকে বা মাস্ট প্র্যাকটিস, মানুষদেরকে অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস ভ্যালুজ। হয়ে গেল একটা কথা। দিস ভ্যালুজ, এই সমস্ত ভ্যালুজগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে কবে থেকে না, ছোটবেলা থেকে। ওকে, তাহলে দ্য ভ্যালুজ মাস্ট বি টট to children since childhood. ওকে, তাহলে দুটো কথা বলে বাচ্চাদের ছোটবেলা থেকে এটা শেখাতে হবে। এবার লিখতে হবে কি না, দিস ভ্যালুজ হেল্প আস, সিটিজেন তো আমাদের কি, আমরাই তো সিটিজেন, হেল্প আস কি করতে হেল্প করে না, সমাজে ঠিকঠাকভাবে কাজ করতে। ঠিক আছে, হেল্প আস আর লিভ অ্যান্ড ফাংশন প্রপারলি ইন সোসাইটি, লিভ অ্যান্ড ফাংশন effectively in society, ঠিক আছে। তাহলে কি কথা দাঁড়ালো, হিউম্যান বিংস মাস্ট প্র্যাকটিস ভ্যালুজ, দ্য ভ্যালুজ মাস্ট বি টট টু চিলড্রেন সিন্স চাইল্ডহুড, দিস ভ্যালুজ হেল্প আস লিভ অ্যান্ড ফাংশন ইফেক্টিভলি ইন সোসাইটি। এবার পশুদের সঙ্গে আমাদের ফারাক রয়েছে কি, যে আনলাইক, ঠিক আছে, অ্যানিম্যালস উই পশুদের ফারাক কি না, ওদের কিছু সার্ভাইভাল স্কিল হলেই চলে যায়। উই নিড নিডস হয়ে গেছে, আমাদের প্রয়োজন নিড টু প্র্যাকটিস ভ্যালুজ, ঠিক আছে, along with survival skills, শুধু সার্ভাইভাল স্কিল হলে আমাদের চলবে না, আমাদের সার্ভাইভাল স্কিলের পাশাপাশি এও দরকার, ভ্যালুজ আমাদের দরকার। তাহলে খেয়াল করে দেখো মূল কথাগুলো কিন্তু বলে দিচ্ছে, হিউম্যান বিংস মাস্ট প্র্যাকটিস ভ্যালুজ, দ্য ভ্যালুজ মাস্ট বি টট টু চিলড্রেন সিন্স চাইল্ডহুড, দিস ভ্যালুজ হেল্প আস লিভ অ্যান্ড ফাংশন ইফেক্টিভলি ইন সোসাইটি, আনলাইক অ্যানিমালস, ওকে, পশুদের মতো নয় ব্যাপারটা, উই নিড টু প্র্যাকটিস না লিখে তোমরা ডেভেলপও লিখতে পারো, ডেভেলপ ভ্যালুজ, ওকে, অ্যালং উইথ সার্ভাইভাল স্কিলস। তো এইটার পরে যদি কেউ চায় যে এইটা হলে নাগরিকেরা সুনাগরিকে পরিণত হয়, সেটা ভালো হতে পারে, লিখতেই পারো যে দ্য ভ্যালুজ মেক আস গুড অ্যান্ড ইফেক্টিভ সিটিজেন্স,
এবার উইথ আর কি কিছু যদি লাগাতে চাও, যে উইথ কাইন্ডনেস, আপনার যে গুণগুলো বলা রয়েছে, কার্টিয়াসনেস, কনসিডারেশন, এই সেলফ কন্ট্রোল, এগুলো লাগিয়ে দিতে পারো। সিটিজেন্স উইথ কাইন্ডনেস, ঠিক আছে, কার্টসি, সেলফ কন্ট্রোল, আর কি কি ছিল, হিউমিলিটি, অ্যান্ড সর্বোপরি কি, সর্বোপরি অ্যান্ড above all, the true sense of what is right and what is wrong. What is, এটা বলা নেই কিন্তু আমি এক্সট্রা লাগালাম, what is right and what is wrong. এটাই মূল কথা। ভ্যালুজ মানে এটাই, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তাহলে আমাদের এটা লেখা কমপ্লিট হলো। হিউম্যান বিংস মাস্ট প্র্যাকটিস ভ্যালুজ, দ্য ভ্যালুজ মাস্ট বি টট টু চিলড্রেন সিন্স চাইল্ডহুড, দিস ভ্যালুজ হেল্প আস লিভ অ্যান্ড ফাংশন ইফেক্টিভলি ইন সোসাইটি, আনলাইক অ্যানিমেলস উই নিড টু প্র্যাকটিস অর ডেভেলপ, কথাও লিখতে পারি আমরা, ভ্যালুজ অ্যালং উইথ সার্ভাইভাল স্কিলস, ঠিক আছে, several skills. The values make us good and effective citizens with kindness, courtesy, self-control, humility, LITY, and I'm sorry, দুবার এখানে কথাটা হয়ে গেছে, sorry, humility, and above all, সর্বোপরি, the true sense, ACNAC, true sense of what is right and what is wrong. তাহলে মূল যে কথাটা সেটা কিন্তু আমার বলা হয়ে গেল। খেয়াল করে দেখো, আমি কিছু শব্দ নিয়েছি এখান থেকে, যে শব্দগুলো কিন্তু ওখানে ছিল, তার বাইরে কিন্তু মেন যে বাক্যগুলো আমি লিখলাম সেই বাক্যগুলো একদম আমার নিজে, এইটাই দরকার। এবং খেয়াল করে দেখো, আমি কখনো কিন্তু এখানে ওয়ার্ডও কাউন্ট করিনি আর এখানে ওয়ার্ডও কাউন্ট করিনি, আমি জাস্ট মনে হচ্ছে যা যা কথাগুলো বলা ছিল সে কথাগুলো আমি বলে দিতে পেরেছি, ব্যাস, এটাই আসল কথা। তো মোটামুটি এই ক্লাসটা আশা করি তোমাদের কাছে একটা ভালো উদাহরণ হয়ে থাকবে যে কি করে সামারি লিখতে হয়। এবং সামারি লেখার ক্ষেত্রে যখন ফাইনালি আমরা রাইটিংটা প্রেজেন্ট করব, সেক্ষেত্রে সহজ সরল ভাষায়, যে ভাষাটা তুমি জানো, যে শব্দটাকে তুমি হ্যান্ডেল করতে পারবে, এবং সেই ধরনের বাক্য তুমি লিখবে বা ব্যবহার করবে যেগুলো তোমার পক্ষে সঠিকভাবে তৈরি করা সম্ভব। খুব হাইফাই বড় বাক্য তৈরি করতে যাবে না, ছোট ছোট বাক্য, যে বাক্যগুলো তোমার পক্ষে সম্ভব হবে ঠিক ঠিক লেখা, সেগুলো তুমি লিখবে। তো মোটামুটি আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে, ইদার টেক্সট অথবা গ্রামার অথবা রাইটিং নিয়ে। তবে যেহেতু পরীক্ষার সামনে, তাই এই মুহূর্তে একদম এক্সাম সেন্ট্রিক আলোচনাগুলোই করব, এবং পরীক্ষা শেষ হলে নতুন সেশন থেকে আবার আলোচনা চলবে সিলেবাস অনুসারে। যাই হোক, স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।